রাজধানীতে নিজ নির্বাচনী আসনে ভোটের প্রচারে তারেক রহমান। ভাসানটেকের জনসভায় বিপুল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি। উত্তরের 4 জেলায় জামায়াত আমিরের নির্বাচনী প্রচার। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। সারা দেশে চলছে ভোটের জমজমাট প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে ধূম্রজাল। ব্যয় সামলাতে চাপে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কা। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজায় নানা আনুষ্ঠানিকতা। অঞ্জলিতে ভক্তদের বন্দনা। দিনভর ছিল শিশুদের হাতে খড়ি। রাজধানীতে নিজ নির্বাচনী আসন ঢাকা 17-তে প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাসানটেকে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের সমর্থনে স্থানীয় বিআরপি মাঠে হচ্ছে এই জনসভা। দুপুর থেকে সেখানে জড়ো হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকরা। তারেক রহমানের বক্তব্য শুনতে সেখানে আশপাশের এলাকার সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। সন্ধ্যা 6:30টার কিছু আগে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীদের প্রতি। তারেক রহমানের নির্বাচনী এই জনসভা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কর্মী সমর্থকদের আশা, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন তারেক রহমান। বৃহস্পতিবার 7 জেলায় সমাবেশ শেষে ভোরে রাজধানীতে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিনা সংশয় প্রকাশ করেন তিনি। জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামায়াত। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন দিয়ে এই প্রচারণা শুরু। মিছিল নিয়ে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ 16 বছর পর একটি উৎসব মুখর নির্বাচন হওয়ায় খুশি তারা। জামাত এবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সাজিদ ভাই বিপুল ভোটে সাপলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাআল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাআল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাআল্লাহ বিপুল জয় হবে ইনশাআল্লাহ। 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধনী হবে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল, বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল 5 বছর পর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায়। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে।
বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর আরো বলেন, একটি দলের মতো আমাদের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষের ভালোবাসাই আমাদের কার্ড। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনি কল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। জামাত আমির বলেন, তরুণদের কাজ শেষ হয়ে যায়নি। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। পঞ্চগড় থেকে জামাত আমির যোগ দেন দিনাজপুরের নির্বাচনী প্রচারণায়। শহরের গোরে শহীদ ময়দানে সমাবেশে অংশ নেন দিনাজপুরের সবকটি আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থীরাও। বক্তব্যে জামাত আমির প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করলে উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। বিকেলে দিনাজপুর থেকে সড়ক পথে ঠাকুরগাঁওয়ে আসেন জামাত আমির। জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন তিনি। পরিচয় করিয়ে দেন জোট প্রার্থীদের। তারা গরিব হতে পারেন না। এ সময় জামাত আমির প্রতিশ্রুতি দেন জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ গড়ার। দুরন্তরা তাদেরকে গরিব বানিয়ে রেখেছে। এই সমাবেশ শেষ করে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন জামাত আমির। সেখানে নির্বাচনী সমাবেশ রয়েছে তার। শামীম রেজা, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। দর্শক, ভাষণ থেকে বিআরপি মাঠে নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কতদিন মোহাম্মদ জুয়েল এখানে প্রায় 30 বছর যাবত। আপনি কই থাকেন? এখানে এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? এই যে ডাইন সাইডে। ঠিক বলছে? আচ্ছা, আমি ভ্যান চালাই, ভ্যান চালক। মানে আমাদের একজন এখানে প্রায় 30 বছর যাবত। আচ্ছা, ঠিক আছে। এই লোক এখন এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে? আপনি আচ্ছা, আপনাদের একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি, ভোটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, এখন আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে ইনশাল্লাহ আমাদের এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি আছে, কাছে নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি, এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের? জি, মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হলো আমাদের চাওয়া, এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল, জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত? জুয়েলের সাথে এটাই আমাদের চাওয়া, এদিকে একমত? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কিছু নাই। এরপরে পুনর্বাসন আরেকটা, কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নেই, কেউ কিছু বলবেন না। বলেন কি সমস্যা? এখানে যারা গরিব মানুষ সমস্যা, স্যার এই খেটে খাওয়া সমস্যা আছে, ওনাদের রাস্তাঘাটে অনেক সমস্যা আছে, আমাদের ভিতরে রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, করতে হবে। মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প। আচ্ছা, এইটাই সমস্যা স্যার। আচ্ছা, এবার বসতের সমস্যা আছে।
রাস্তাঘাটে অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি আমাদের মূল সমস্যা হলো বস্তি মিথ্যা কথা বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার ও আচ্ছা ঠিক আছে, এবার বসেন। তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য আচ্ছা, আমি এখন এই দেখেছেন? জি আপনি আলহামদুলিল্লাহ। কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, তাহলে আমি চলে এই যাব। মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? কি ভাইয়া আমি এলাকার ভোটার। কিন্তু মা বোনদের মধ্যে থেকে মিথ্যা কথা একজনকে বলবো না, আমি প্রয়োজন আমার, আসছি যে আপনাকে এই শুধু এলাকার একটু ভোটার। দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য আচ্ছা, আমি এখন এই দেখেছেন? জি তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না। তাহলে আমি বুঝলেন চলে না? যাবো। আপনি চলে যান। জি থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে ওয়ালাইকুম আসসালাম। পুরান কচু খেতে থাকি। তুমি স্টুডেন্ট? হ্যাঁ আমি পুরান student। কোথায় পড়ো? জি, আমি ইউনিভার্সিটি অফ এটা তো এশিয়া ভাষার থেকে বাইরে হবে না? ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট এরিয়া। ভাষার থেকে এটা কোথায়? কি জানো? এটা হচ্ছে ফার্ম গেট, আমাদের রোডের এখানে পান্থপথে এরিয়া। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে এরিয়াটা পুরান কচু খেতে থাকি। ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বংশালে ইশরাক হোসেন, মিরপুরে আমিনুল হক এবং জুরাইনে তানভীর আহমেদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তারা। সারা দেশেই নির্বাচনী আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন প্রার্থীরা। শুরিটোলার সরু এই মহল্লায় যেখানে পায়ে হাঁটাও কঠিন, সেখানে কয়েকশো নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী তিনি। নজর কাড়া সাজ পোশাকে কর্মী সমর্থকরা জানান স্বাগত। আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন, এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক পল্লবী থেকে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর সংগ্রহকে ষড়যন্ত্র আখ্যা দেন। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরো বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজধানীর অবহেলিত এলাকাগুলোর একটি জুরাইন, সেখানে নানা অঙ্গীকার নিয়ে শুক্রবার সকাল থেকেই ভোটারদের কাছে যান তানভীর আহমেদ। পানি, গ্যাস আর ভাঙা সড়কের মতো সমস্যার সমাধানে দেন আশ্বাস। একটি খেলার মাঠ নাই, একটি কমিউনিটি সেন্টার নাই, এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই এবং সরকারি কোনো হাসপাতাল নেই। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। এছাড়া রাজধানীর প্রতিটি আসনে সকাল থেকে প্রচারে ব্যস্ত ধানের শীষের প্রার্থীরা। জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে 10 দলীয় ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চান তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা 16 ও 17 আসনের জামায়াত প্রার্থীরা। সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় 10 দলীয় ঐক্য এবং ঢাকা 11-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা। মিছিল পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ 10 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা 11 আসনে। কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। 10 দলীয় নির্বাচনে নেতাকর্মী শাপলা কলিকের সমর্থকদেরকে
কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করবো ইনশাল্লাহ। মিরপুর 7 নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। সকালে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে 7 নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ। এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি। তাদের আশ্বাস, জামায়াতে ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। নিজ নির্বাচনী এলাকার এপাশ থেকে ওপাশে চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ছুটির দিনে সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা। রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান মান্না প্রচারণা ও গণসংযোগ চালান। বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না, এমন সরকার প্রয়োজন যারা 24-এর আকাঙ্ক্ষাগুলো পূরণে কাজ করবে। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে দেশের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা আধুনিকরণে কাজ করবেন। একটা যাত্রা আজ থেকে শুরু করতে চাই, বাংলাদেশ বদলে দেওয়ার। একটা দিন আজ শুরু করতে চাই, যা নতুন দিনকে ডেকে নিয়ে আসবে। একটা মানুষ আমরা নতুন তৈরি করতে চাই, আগামী দিনে যাতে আরো সৎ মানুষ তৈরি করতে পারে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, একটা বাগানের মতো বাংলাদেশ চাই, একটা স্বপ্নের বাংলাদেশ চাই। এদিকে সকালে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা গণসংযোগে নামেন। খিলগাঁও সবুজবাগের কিছু মন্দিরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি, দিয়েছেন প্রতিশ্রুতিও। এ সময় স্থানীয় সামাজিক। এদিকে সকালে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা গণসংযোগে নামেন। খিলগাঁও সবুজবাগের কিছু মন্দিরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি, দিয়েছেন প্রতিশ্রুতিও। এ সময় স্থানীয় সামাজিক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা যায় তাকে। ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিও গণসংযোগ শুরু করেন সকালে। তুরাগ ও উত্তরার বেশ কিছু এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান তিনি। জুমার নামাজের পর মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন রনি। চিকিৎসা আমি শুধু আমার রোগীদেরই নিশ্চিত করতে পারি ডাক্তার হিসেবে, কিন্তু সবার স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, কথা বলার অধিকার যাতে কেউ কেড়ে না নেয়, সেটার জন্য আসলে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প থাকে না। সেজন্যই আসা। আর আমাদের এলাকার সমস্যাগুলো নিয়েও আন্তরিকতার সাথে কাজ করব। আমার জন্য দোয়া রাখবেন। যতটুকু নাগরিক অধিকার আছে তাদের, সেখানে যেখানে যেখানে তারা আটকাবে, যে সকল আইনের কারণে আটকাবে, সেই আইনগুলো আগে বাতিল করব। তারপর হচ্ছে যেখানে যেখানে মনে হবে যে এই আইন ব্যবসায়ীদের, এই আইন হচ্ছে অমুক সিন্ডিকেটের, অমুক দুর্নীতিবাজদের, ওই আইন আগে বাতিল করব। তারপর হচ্ছে জনগণের আইন হচ্ছে সংসদে গিয়ে স্টাবলিশ করব। দ্বিতীয় দিনের মতো চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে বিভিন্ন স্থানে গণসংযোগে তারা কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। লিফলেট বিতরণ করে নিজ নিজ মার্কার পক্ষে ভোট চাইছেন। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ছুটির দিনের সকালটা অন্যরকম। নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে আগেই। দামামা বেজে উঠেছে প্রচারণার। বিভিন্ন জেলা শহর সরগরম স্লোগানে। ঠাকুরগাঁও 1 আসনের 16 ঢুরি বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে পথসভায় জাতি, ধর্ম, বর্ণ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভোট দিলে নাকি বেহেশত যাওয়া যাবে, বলেন আপনারা ভালো বলতে পারবেন, ঠিক না? এটা সম্ভব? আল্লাহর তুষ্টি, সন্তুষ্টি দিয়ে না আদায় করতে পারি, আমি কি বেহেশতে যেতে পারবো? তাহলে কোনো মার্কাকে ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যাইতো, তাহলে তো সবাই বেহেশতে চলে যেত। কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর মানিকপুর এলাকায় গণসংযোগ করেন 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। শক্তিশালী গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে ভোট চান তিনি। এদেশের এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফেসিবাদের উৎপাত না হয়।
চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া চর ও বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালান 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণের আশ্বাস দেন। মূল বিনিয়োগ হবে বাংলাদেশের জনগণের উপর। মেগা প্রজেক্ট দিয়ে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনীতি আর হবে না। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বরগুনা 2 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। স্থানীয়দের দুঃখ দুর্দশার কথা শোনেন, দিলেন উন্নয়নের আশ্বাস। উন্নয়ন এখানে হয় নাই। এখানে যে ছোঁয়া লাগার কথা উন্নয়নের, এত উন্নয়নের কথা শুনছি তা কিছুই এখানে আসে নাই। তাই মূলত সেই উন্নয়নের কাজটাই আবার করা। জমজমাট প্রচার চলছে দ্বীপচর ভোলার প্রত্যন্ত উপজেলাগুলোতে। সকাল থেকে উত্তর ও দক্ষিণ সাকুচিয়া সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন 4 আসনে ধানের শীষের প্রার্থী। সাধারণ ভোটার বলি আর নতুন ভোটার বলি, কেউই ভোট দিতে পারেনি। এই জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ তাদের মধ্যে রয়েছে। পিছিয়ে নেই দাঁড়িপাল্লার প্রার্থীরাও। খুলনা 5 আসনে জামাত ইসলামের কাণ্ডারি মিয়া গোলাম পরোয়ার দিনের শুরুতেই নিজ নির্বাচনী এলাকায় পথসভা করেন। বলেন, জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। কুমিল্লার 14 গ্রামে 11 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনী জনসভার আয়োজন করেন। একটি দল ভারতের সাথে আঁতাত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ভোটারদের সমর্থন চান তিনি। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিরামহীন গণসংযোগ ও পথসভা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। 100 থেকে 147% বেতন বৃদ্ধির ব্যয় নির্বাহ করা নিয়েই দুশ্চিন্তা। অভ্যন্তরীণ আয়ে সুখবর নেই। প্রশ্ন হচ্ছে, কোন উৎস থেকে আসবে বাড়তি 1,06,000 কোটি টাকা? বিশ্লেষকরা বলছেন, বেতন ভাতা খাতে বিশাল ব্যয়ের চাপ সামলাতে ঝুঁকির মুখে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কাও তীব্র। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট বেতন কমিশন হয়েছে 8টি। এসব কমিশনের সুপারিশ পর্যালোচনা করে দেখা যায়, রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় 15 লাখ, পেনশনভোগীর সংখ্যা 9 লাখ। কর্মহীন অবস্থায় সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, দেশের বেকার যারা তরুণ আছে, যুবক আছে, যারা তরুণ সমাজের যুব সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক, বহু লক্ষ লক্ষ এরকম আছে যারা কর্মহীন অবস্থায় আছে। এই যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে, এই মানুষগুলোর মাঝে থেকেও কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার, সেটি ছেলে হোক মেয়ে হোক সবার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন। ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না। ফ্যামিলি কার্ড, এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে, শেষ করে একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা একই সাথে এখানে বহু মানুষ আছেন, এই যে জুয়েল আসেন, কৃষক ওবদায় ভ্যান চালক, একটি কৃষি কার্ড, এরকম জুয়েলের মতো অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশ কৃষি ঋণ, যারা এখানে উপস্থিত আছেন, দেশগ্রামে জমি জমা আছে, চাষবাস, কৃষির সাথে ইন্স্যুরেন্স থাকবে, কৃষি বিভিন্ন সার বীজ বিভিন্ন কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গ। প্রিয় ভাই বোনেরা, অর্থাৎ আমাদের পাশে এই যে আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে, কৃষি ইন্স্যুরেন্স থাকবে, কৃষির বিভিন্ন সার বীজ বিভিন্ন বিষয় তারা পাবে। প্রিয় ভাই বোনেরা,
আমাদের পাশে যে মঞ্চের মধ্যে বসে আছে, একে চিনেন? আপনাদের পাশেই কিন্তু আমিনুল, ওকে ফুটবলার না, ফুটবল খেলতো, তো বেশ এই যে ইয়াং ছেলেরা ফুটবল খেলতো। এখন এই যে বললাম আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে, মেয়েরা আছে অনেকে, তরুণ সমাজের সদস্য আছে, সবাই তো আর কেউ ব্যারিস্টার, উকিল বা যেটাই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই তো আর তা হবে না। এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায়। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, ছেলে হোক মেয়ে হোক, তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে, সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটা পাশে কিন্তু আমিনুল ধ্বংস, ওকে ফুটবল করতে হবে। এই ধ্বংস কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ অনেক গণতান্ত্রিক ভাবে আমাদের, আপনারা যদি আপনাদের নির্বাচিত করতে পারেন, যদি তাহলে নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে তার কাছে নিয়ে যেতে পারবেন। ঠিক কি কথাটা? কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ যে আমি গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের নির্বাচিত করতে পারেন, তখন যে তথাকথিত এমপি ছিল, আপনার কি এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। ঠিক কি কথাটা? বিগত 15 বছর যে আমিটামির নির্বাচন হয়েছিল, নিশিতার্থের নির্বাচন হয়েছিল, তখন যে তথাকথিত এমপি ছিল, আপনারা কি তাদের আচ্ছা, আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন কি ভাই? যেতে পেরেছিলেন এলাকার সমস্যা নিয়ে? যাওয়া সম্ভব নেই। সেই জন্যই এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। আজকে যেভাবে আমি আপনাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি, আমি আপনাদের সামনে থেকে, আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি, আমি চাই, আমার ইচ্ছা, আমার প্রত্যাশা, বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিত হবে, তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং এগুলা সমাধানের তার উদ্যোগ নেবে। প্রিয় ভাই বোনেরা, একটু পরেই জামাত শুরু হয়ে যাবে। আজকে যেই কথাটি, আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি, এ ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি। আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যার সমাধান করতে হয়, একই সাথে আমাদের যদি এলাকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, আজকের এই জনসভায়, এই যে হাজারো মানুষের জনসভায়, আজকে আমরা একটি শপথ বাক্য পাঠ করি। সেই শপথ বাক্যটি হচ্ছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আসুন, আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবং
ভাষান্তেকবাসীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচনী এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলামের পক্ষে, আর ইসলামের পক্ষের একমাত্র প্রতীক হলো হাত পাখা। ঢাকা 5 আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ির কাজলার পাড়ে আয়োজিত এই জনসভায় তিনি তরুণদের উদ্দেশ্যে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, এই দেশ আল্লাহর উপর বিশ্বাসী মানুষের দেশ, এখানে কোনো জুলুম ও অন্যায়ের রাজনীতি চলতে দেয়া হবে না। সভায় ঢাকা 5 আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটানো হবে এবং ভারতীয় আধিপত্যবাদ আর থাকবে না। জ্ঞান, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হলো আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অঞ্জলি অর্চনের মাধ্যমে এই আরাধনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এবছর জগন্নাথ হলে 76টি মণ্ডপে হয় পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 74টি অনুষদের পক্ষ থেকে নানান সৃজনশীল চিন্তায় তৈরি এসব মণ্ডপ। সকাল 8টা থেকেই পুষ্পমাল্যে দেবীর অর্চনা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি দেন ভক্তকুল। পরে শিশুদের হাতে খড়ি অনুষ্ঠিত হয় নানা মণ্ডপে। সন্ধ্যার বাংলাদেশে আবারও বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজুলেশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়মে এমন কমিটি গঠনের সুযোগ রয়েছে। এই কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত ধরা হয়। নিরাপত্তা ঝুঁকির কারণে টি-20 বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার দাবি আইসিসিকে জানায় বিসিবি, কিন্তু বাংলাদেশের সেই যৌক্তিক দাবি বুধবারের আইসিসি সভায় খারিজ হয়ে যায়। বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে, অন্যথায় বাদ পড়বে আসর থেকে জানিয়ে দেয় আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য বিসিবিকে আবার 24 ঘন্টার সময়ও বেঁধে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। এই ঘটনার পর বিসিবির শীর্ষ কর্তা ও সরকারের মধ্যে সভা হয়েছে। ক্রিকেটারদের সাথেও আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার স্পষ্ট করেই জানিয়ে দেয়া হয়, বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ, তবে সেটা ভারতে গিয়ে নয়, শ্রীলঙ্কার মাটিতে। আইসিসির সাথে আলোচনা চালিয়ে যাবার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না, আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। সেই আলোচনা চালিয়ে যাবার প্রক্রিয়াটা কি বিসিবি স্পষ্ট করেনি, তবে শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে সেই ধারণা। ভারতের এই গণমাধ্যমটি বলছে, আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট রেজুলেশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি কি? এটি একটি স্বাধীন সালিসি সংস্থা যা আইসিসি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গঠন করতে পারে। এই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বা মানা বাধ্যতামূলক হিসেবে ধরা হয়। বিসিবি যেহেতু মনে করে তাদের যৌক্তিক দাবি মানেনি আইসিসি, তাই এই কমিটি গঠন হলে সুবিচার মিলবে, সেই চিন্তা থেকে এই কমিটি গঠনের দাবি জানানো হয়েছে বলছে টাইমস অফ ইন্ডিয়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।